রাজনীতির মাঠে দৃশ্যমান বিএনপি জামায়াতের আলাদা জোট, বাদ পড়াদের নিয়ে কাটটা এনসিপি। বিচার সংস্কার ছাড়া নির্বাচন হলে পুরনো সমস্যা ফিরবে, সিএনটিভিকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। চিকিৎসক নিয়োগ ও পদোন্নতি কার্যক্রম শুরু স্বাস্থ্য মন্ত্রণালয়ের, বেঁধে দেয়া হচ্ছে 260টি ওষুধের দাম। সিলেটের বিভিন্ন স্থানে প্রকাশ্য বালু উত্তোলন, রক্ষা পাচ্ছে না রাতারগুল, প্রতিবাদ করলে চলে নির্যাতন। এবং কুষ্টিয়ায় বন্যা পরিস্থিতির অবনতি, প্লাবিত নতুন নতুন এলাকা, 20টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। স্বাগত এখন বাজারে, পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। রাজনীতির মাঠে ইতিমধ্যেই দৃশ্যমান দুটি জোট, বিএনপির সাথে আছে গণতন্ত্র মঞ্চের 6টি দল ও 12 দলীয় জোট সহ সমমনা দলগুলো, আর জামায়াতে ইসলামীকে ঘিরে ইসলামী দলগুলোকে নিয়ে হতে পারে আরেকটি জোট। বিশ্লেষকরা বলছেন দুই জোটের বাইরে থাকা দলগুলো নিয়ে তৃতীয় জোট করতে পারে এনসিপি। বাকিটা জানাবেন সিফাত শাহরিয়ার। বাংলাদেশ জামায়াতে ইসলামের সাথে জোট হওয়ার কোনো সম্ভাবনা দেখি না। কয়েকদিন আগের বিএনপির শীর্ষ এই নেতার বক্তব্যে স্পষ্ট জামায়াত ও বিএনপির জোট হচ্ছে না আসন্ন নির্বাচনে। তবে এবার ধানের শীর্ষের সঙ্গী কারা সেটির আভাস মিলেছে। দেশটি আমাদের সকলের। সপ্তাহখানেক আগে 2 ধাপে 42টি রাজনৈতিক দলের সাথে বৈঠকে বসে বিএনপি, যেখানে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সাথে জোটবদ্ধ নির্বাচন ও পরবর্তীতে ঐকমত্যের জাতীয় সরকার গঠনের ইঙ্গিত দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমাদের সাথে আন্দোলন, নির্বাচন, সরকার গঠন সবকিছুতেই তারা তার যে দীর্ঘদিনের যুগপৎ আন্দোলনের সাথী যারা আছে তাদেরকে নিয়েই করবেন বলে তারেক রহমান আমাদেরকে জানিয়েছেন। আমরা এটাই বিশ্বাস করতে চাই। এর মধ্যে 6টি রাজনৈতিক দল নিয়ে গঠিত গণতন্ত্র মঞ্চ রয়েছে বিএনপির জোটে, আর আগে থেকে 12 দলীয় জোট তো আছেই, যারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে ধানের শীষ নিয়ে। আমাদেরকে বলছেন যে আপনারা প্রস্তুতি নেন, নির্বাচনের অতীতে আমরা আপনাদের সঙ্গে ছিলাম, এখনো আছি, জোটবদ্ধ নির্বাচন করব, জোটবদ্ধ সরকার গঠন করব, এটা উনি আমাদেরকে বলে, এটা উনি সবসময় বলছেন। বিএনপির সাথে অতীতে আন্দোলনে যেমন ছিলাম, এই নির্বাচনেও আমরা একসাথে থাকব এবং একই প্রতীক নিয়ে, বিএনপির যে প্রতীক ধানের শীষ নিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। এখন কতগুলি সিট বা কিছু সেইগুলি নিয়ে আলাপ হয় নাই এখন। এদিকে জামায়াতে ইসলামীকে ঘিরে ইসলামী দলগুলোকে নিয়ে হতে পারে আরেকটি জোট, যেখানে থাকতে পারে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্য জোট ও নেজামে ইসলামের মতো দলগুলো। মতপার্থক্য ভুলে ভোটের মাঠে এবার সংঘবদ্ধ শক্তি প্রদর্শনের অপেক্ষায় তারা। ইসলামী সংগঠনগুলোর মধ্যে যে ছোটোখাটো বিষয়ে যে মতপার্থক্য আছে, এটা এখানে খুব একটা কার্যকর হবে না। হ্যাঁ, তবে এই সমস্ত বিষয়কে কোনো দল, কোনো গোষ্ঠী উস্কে দেওয়ার চেষ্টা করবে, তারা এবার সুবিধা করতে পারবে না। একটা পোলারাইজেশন হবে এবং ইসলামের পক্ষের শক্তিটা একটা বড় রকমের শক্তি নিয়ে মাঠে নামবে। তবে এই দুই জোটের সাথেই লিয়াজও রয়েছে কোনো দলের, যারা জোটের বাইরে বিকল্প শক্তি হিসেবে কাজ করতে চায়। এখন পর্যন্ত আমাদের নেতাকর্মীদের স্পিরিটের জায়গাটা হচ্ছে যে বিকল্প শক্তি হিসেবে নিজেদেরকে তুলে ধরার জন্য আমরা এককভাবে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া। ধর্মভিত্তিক দলগুলোর জোট কিংবা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের কেন্দ্রিক জোটের মধ্যে যাওয়ার আমাদের চিন্তাভাবনা নাই। এরকম জাতীয় জায়গা থেকে কোনো বোঝাপড়ার ভিত্তিতে কোনো জোট হয় এবং যদি কোনো রাজনৈতিক মেরুকরণ হয়, সেক্ষেত্রে আমরা ইতিবাচকভাবে বিবেচনা করব। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন দৃশ্যমান এই দুই জোটের বাইরে হতে পারে আরেকটি জোট, যার নেতৃত্ব দেবে এনসিপি। 3টে রাজনৈতিক শক্তির মধ্যে 2টো রাজনৈতিক শক্তি যদি জোটবদ্ধ হয়, তৃতীয় যে শক্তি সেও নিশ্চয়ই চেষ্টা করবে একটা জোটবদ্ধ হওয়ার জন্য, যাতে করে তার শক্তিও কিছুটা বাড়ে। আবার এমনও হতে পারে যারা বিএনপি জোটে যেত বা যারা জামাতের জোটে যেত, তাদের কেউ মিলে এনসিপির সাথে মিলে একটা তৃতীয় জোট হতে পারে। আর রাতের ভোটও
আমিডামি নির্বাচনের বৈধতা দেয়া দল জাতীয় পার্টির অবস্থান বরাবরের মতোই অস্পষ্ট। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে বাংলাদেশে আবার পুরনো সমস্যাগুলো ফিরে আসবে। বুধবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে সিঙ্গাপুর ভিত্তিক চ্যানেল নিউজ এশিয়া টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে কথা বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সাক্ষাৎকারে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের কথা তুলে ধরেন তিনি। জানান, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর সব লক্ষ্য অর্জনের কাছাকাছি পৌঁছাতে পেরেছেন। তার মূল দায়িত্ব একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। নির্বাচনের পরে সরকারে থাকার কোনো পরিকল্পনা নেই বলেও জানান তিনি। এ সময় শেখ হাসিনার বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, তাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে লড়াইয়ে যাবে না বাংলাদেশ, তবে সেখানে বসে বাংলাদেশকে যেন অস্থিতিশীল করতে না পারে সে ব্যাপারে উদ্যোগ নিতে হবে। We don't need reform. We don't need the trial, because election will end everything from our side. So everything will go into the hands of the people who are elected. Imagine you have the election without doing other two things. Then you go back to the same old problems. ঔষধ ও হার্টের রিং এর দাম কমানোর পর আরও কিছু কল্যাণমুখী পরিকল্পনা হাতে নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সরকারি হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে চিকিৎসক নিয়োগ ও পদোন্নতি কার্যক্রম শুরু হয়েছে ইতিমধ্যে। 260টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম শিগগিরই বেঁধে দেওয়ার পাশাপাশি সরকারি হাসপাতালে চাহিদার 80% ওষুধ সরকারিভাবে সরবরাহের কাজ শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। পাশাপাশি মেডিকেল শিক্ষার মান বাড়াতে মেডিকেল কলেজে আসন সংখ্যা কমানোর পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা। আরও জানাচ্ছেন মুজাহিদ শুভ। বাংলাদেশে স্বাস্থ্য খাতের সমস্যা সীমাহীন। সেই সমস্যা মোকাবিলার চেষ্টায় অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য বিভাগের দাবি, কিছু সমস্যা সমাধান তারা করতে পেরেছেন। সম্প্রতি হার্টের 10 ধরনের করোনারি স্টেন্টের দাম 3 থেকে 88,000 টাকা পর্যন্ত কমানো হয়েছে, যা কার্যকর হবে 1 অক্টোবর থেকে। একইভাবে 33 প্রকার অত্যাবশ্যকীয় ওষুধের দাম কমিয়েছে সরকার। দাম কমানোর হার 50% পর্যন্ত। শিগগিরই 260টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম কমানোর বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। ইডিসিএল এর যেহেতু সক্ষমতা ছিল না, ওরা এই যেইটুকু ওষুধ তারা নিজেরা তৈরি করতো, ওইটুকু বাদে বাকিটা প্রাইভেট সেক্টর থেকে কিনতো। তাইলে সেই ওষুধের দাম সে আবার যখন হাসপাতালকে দিত আর একটু বেশি দামে তার চলে যাচ্ছে, কারণ তার তো প্রকিউরমেন্ট খরচ আছে। এখন কি তার কোনোটাই করতে হবে না, পুরো খরচটাই তার বেঁচে যাবে। সে নিজে প্রোডাক্ট করবে, সেটা হাসপাতালে দিবে। সরকারি হাসপাতালে মোট চাহিদার 80% ওষুধ সরকারিভাবে সরবরাহের লক্ষ্যে এসেনশিয়াল ড্রাগ কোম্পানিকে ঢেলে সাজাচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আরও কিছু ওষুধের দাম আমরা ফিক্স করে দেব, সেটা বেসিক ওষুধ, সেটা আমরা ধরে নিচ্ছি 260 কিংবা 255 মতন হবে। এখন আমরা এগুলো কাজের মধ্যে আছি। WHO আমাদের সাথে থাকবে, তাদেরকে নিয়ে আমরা একেবারে আইনগতভাবে নিয়মবিধি মেনে আমরা এগুলো করব। অসংখ্য মানহীন মেডিকেল কলেজের প্রভাব ইতোমধ্যেই পড়েছে স্বাস্থ্য খাতে। মেডিকেল কলেজের মানোন্নয়ন তথা দক্ষ ও মানবিক চিকিৎসক গড়তে প্রথম ধাপে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের আসন সংখ্যা কমানোর পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। সিট কমিয়ে দিতে সরকারি এবং একইভাবে বেসরকারি, তার জন্য আমরা কিছু মার্কস ইন্ডেক্স আমরা তৈরি করেছি। সেই অনুযায়ী কোনটা কমাবো আমরা এখনো জানি না, কিন্তু আমরা কমাবো। এটা ঠিক, আমরা সরকারিও কমাবো, বেসরকারিও কমাবো, এবং কোন মান উন্নয়নের জন্য। যুগ যুগ ধরে পদোন্নতির বঞ্চনা নিয়ে অভিযোগ চিকিৎসকদের। সেই সংকট কাটাতে দেশের ইতিহাসে 10,000 চিকিৎসককে পদোন্নতির সিদ্ধান্ত 1 মাসের মধ্যে কার্যকরের কার্যক্রম শুরু হয়েছে ইতোমধ্যেই। আমাদের জনবলের সমস্যা আছে, আপনারা জানেন, অপূর্ত শূন্য পদ আছে, অনেক কিছু আছে, কিন্তু এই বাল্কটা যদি আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে এটা পৌঁছে দিতে পারি, তো আমরা কিন্তু আপনারা জানেন ছুটির দিনেও আমরা প্রমোশন নিয়ে কাজ করছি ম্যাডামের নির্দেশে। এদিকে আগামী 12 অক্টোবর থেকে 9 মাস থেকে 15 বছর বয়সীদের টাইফয়েডের টিকা দেবে সরকার। 18 দিনের ক্যাম্পেইনে প্রথমবার 5 কোটি শিশু কিশোরকে টাইফয়েডের টিকা দেবার সিদ্ধান্ত সরকারের।
কারণ এই বাচ্চাগুলো বাদ পড়ে গেলে তো আসলে হয়তো আমারই ভাগ্না ভাগ্নি নাতি নাতনিরাই বাদ পড়ে, সুতরাং এখানে সবারই কাজ করে সুযোগ আছে। তবে সরকারি হাসপাতালে জনবলের তীব্র সংকট, বেসরকারিতে সেবায় উচ্চমূল্য, পরীক্ষা নিরীক্ষার মান নিয়ন্ত্রণ, জুলাই আন্দোলনে আহতদের সুচিকিৎসা নিশ্চিতে স্বাস্থ্য মন্ত্রণালয় সন্তোষজনক ভূমিকা রাখতে পারেনি বলে অভিযোগ আছে। 10 থেকে 20 পর্যন্ত মানে 10 দিনের মতো। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। সিলেটের পর্যটন এলাকার লুট হওয়া পাথর নিয়ে যখন এত হইচই, তখন বিভিন্ন স্থানে চলছে অবৈধ বালু উত্তোলন। অপরিকল্পিতভাবে যত্রতত্র প্রভাবশালীদের বালু উত্তোলনে হুমকির মুখে অনেকের ঘরবাড়ি ও সংরক্ষিত এলাকা। আইনি নিষেধাজ্ঞা থাকলেও সিলেটের বালু মহালগুলোতে অবৈধ লুটপাটে জড়িতদের ধরতে প্রশাসনিক গাফিলতিকেই দুষছেন পরিবেশ কর্মীরা। গোজার আহমেদের প্রতিবেদন, ছবি তুলেছেন অনিল পাল। বাংলাদেশের নির্মাণ শিল্পে প্রতিদিন যে বালু ব্যবহার করা হয় তার অধিকাংশই সরবরাহ হয়ে থাকে সিলেট অঞ্চল থেকে। বিশেষ করে সিলেটের গোয়াইন, সারি, পিয়াইন, হবিগঞ্জের খোয়াই আর সুনামগঞ্জের জাদুকাটার বুক চিরে যে বালু উত্তোলন করা হয় তা কেবল নির্মাণ শিল্পের জন্যই নয়, বরং জীবিকার ক্ষেত্রে অনেক ভূমিকা রাখে। কিন্তু এই অর্থনৈতিক শক্তির পিছনে রয়েছে নানান অব্যবস্থাপনা, পরিবেশগত ঝুঁকি এবং সিদ্ধান্তহীনতার নানান ঘাটতি। সিলেটের খনিজ সম্পদ উত্তোলন প্রক্রিয়া বন্ধ ঘোষণা হলেও এখনও বিভিন্ন স্থানে চলছে প্রকাশ্যে বালু উত্তোলন। প্রশাসনের তোয়াক্কা না করেই জেলার লালাখাল, পিয়াইন, ধলাই সহ বেশিরভাগ বালু মহালের একই অবস্থা। অনেক পরিশ্রম আর মনে করেন কাজ না করলে তো চলার মতন কোনো প্রসেস। জায়গাতে চাঁদা দেওয়া লাগে, চাঁদা দেওয়ার কারণে আমরা বালু তুলতে পারি না। বালু খেকোদের হাত থেকে রক্ষা পাচ্ছে না সংরক্ষিত জলারবন, রাতারগুলো। পাশাপাশি অবৈধভাবে বালু তোলার ফলে অনেকেই হারাচ্ছেন ঘরবাড়ি। প্রতিবাদ করলে শিকার হতে হচ্ছে নির্যাতনের। তারা অবৈধভাবে ডেজার মেশিন দিয়া বালু উত্তোলন করি, অবৈধভাবে কোনো লিজও নাই। 100 ফুট ভিতরে আছিল, বাঙ্গিয়া বাঙ্গিয়া এটা তো অনেক গাছ নাছিল, গাছ বিরিক সব বাঙ্গিয়া লইয়া যায়। বাচ্চারা চোখ ঘুমাইতে পারে না, আমরাও অশান্তি জানি না, সারা লাইট পূজা করতে লাগে। তারা যদি নিষেধ বাধা দেয়, তারা আরো কি লাইটল বাইটল এগুলা দেখানির পরে আমরা তো মনে করেন মাইট দর করার বয়ে আমরা আর যাই না। পরিবেশবাদীরা বলছেন এই অনিয়মে পরিবেশের সাথে হুমকির মুখে পড়ছে স্থানীয় অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতা। দ্রুত এসব অবৈধ কার্যক্রম বন্ধ না হলে পুরো জেলা দীর্ঘস্থায়ী ক্ষতির মুখে পড়বে বলে মনে করছেন তারা। অবৈধ জায়গা থেকে বালু উত্তোলন করে, তারা এখানে সরকারকে কোনো রূপ ট্যাক্স দেয় না, কিন্তু তারা বালু উত্তোলন করে যাচ্ছে। এই বালু উত্তোলন করার ফলে তারা যে আর্থিকভাবে লাভবান হয়, সেই টাকার একটা অংশ তারা প্রশাসনের পিছনে খরচ করে। আপনি দেখেন, আমরা লুটপাট এগুলো ছেড়েই দিলাম। যে প্রক্রিয়ায় বা যে পদ্ধতিতে বালু উত্তোলন করা হয়, সেখানে আপনি দেখবেন যে এই যে কটা টাকা আমরা রেভিনিউ হিসেবে পাচ্ছি, এর চেয়ে অনেক অনেক গুণ বেশি আমরা ক্ষতির শিকার হচ্ছি। তবে বালুমহালের নৈরাজ্য বন্ধে কাজ চলছে বলে জানান জেলার অতিরিক্ত বিভাগীয় কমিশনার। অবৈধভাবে বালু তোলা যাবে না, এটি যেভাবে আমাদেরকে বন্ধ করতে হবে। আমাদের এই অঞ্চলে তেমন হয় নাই, কিন্তু কিছু কিছু জায়গায় আমরা শুনেছি যে অবৈধ বালু উঠাচ্ছে, এগুলাকে আমরা কঠোর হস্তে দমন করতে হবে। বালুমহাল ঘিরে দীর্ঘদিন ধরেই চলছিল অনিয়ম এবং বিশৃঙ্খলা। তবে সঠিক তদারকি আর নিয়মতান্ত্রিক ব্যবস্থাপনার মাধ্যমে শৃঙ্খলা ফেরাতে পারলে শুধু পরিবেশ নয়, বরং আর্থিকভাবেও উপকৃত হওয়া সম্ভব। পাশাপাশি সরকারের বাড়বে বৈধ উপায়ে রাজস্বের পরিমাণ, তৈরি হবে স্থানীয়ভাবে কর্মসংস্থানের সুযোগ। সামগ্রিকভাবে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারে এই বালু শিল্প। গুলজার আহমেদ, এখন, সিলেট। সিলেটের ভোলাগঞ্জ থেকে লুট হওয়া পাথর উদ্ধারে ঢাকার ডেমরার শারুলিয়ায় যৌথ অভিযান চালিয়েছে র্যাব, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত চলা এই অভিযানে প্রায় 40,000 ঘনফুট আস্ত ও ক্রাশড পাথর উদ্ধার হয়েছে বলে ধারণা করা হচ্ছে। র্যাব জানায়, সম্প্রতি ভোলাগঞ্জ এলাকা থেকে প্রায় 2 লাখ ঘনফুট সাদা পাথর লুট হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য 2 থেকে 250 কোটি টাকা, যা উদ্ধারে অভিযানে নেমেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 7টা গদিতে এই পাথরের সন্ধান আমরা পেয়েছি এবং বিপুল পরিমাণ পাথর। এবং এই পাথরগুলো তারা মূলত আপনারা অলরেডি দেখেছেন যে ট্রাক থেকে একটা পার্টি হাফ আনলোডের একটা দেখেছেন, এবং এটার পাশেই একবারে সংলগ্ন অন্যান্য পাথরগুলো দেখেন দূরে দূরে রাখা, বাট এই যে সাদা পাথরগুলো
এরা একেবারে মেশিনের সাথে আনলোড করছে, একদিকে আনলোড করছে আর একদিকে ক্রাশ করছে তারা, বিকজ যত তাড়াতাড়ি তারা এটা ক্রাশ করে এটা যাতে মিশিয়ে দিতে পারে, যেন এটা যাতে বোঝা না যায়, এইটা সেই ভোলাগঞ্জের সাদা পাথর। কুষ্টিয়ার পদ্মা নদীতে বাড়ছে পানি, ফলে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। জেলার সীমান্তবর্তী দৌলতপুর উপজেলার 2 ইউনিয়নের প্রায় 50,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এতে বন্ধ রাখা হয়েছে 20টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান, তলিয়ে গেছে চলাচলের রাস্তা ও বিপুল পরিমাণ ফসলি জমি। এতে দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। প্রতিবেদনে বিস্তারিত। গেল এক সপ্তাহ ধরে কুষ্টিয়ার পদ্মা নদীর পানি বাড়ছে, ফলে আতঙ্ক বাড়ছে এলাকাবাসীর মধ্যে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে বুধবার পর্যন্ত কুষ্টিয়ার পদ্মার হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে বিপদসীমার 1 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হলেও বৃহস্পতিবার নতুন করে পানি বেড়েছে আরও 4 সেন্টিমিটার, ফলে নতুন করে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। জেলার সীমান্তবর্তী দৌলতপুরের চিলমারি ও রামকৃষ্ণপুর ইউনিয়নের অধিকাংশ এলাকা এখন পানিবন্দী। এতে দুর্ভোগ বেড়েছে গৃহপালিত গবাদি পশুরও। এমন পরিস্থিতিতে বন্ধ রাখা হয়েছে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান, তলিয়ে গেছে চলাচলের রাস্তা ও 573 হেক্টর চরের আবাদি ফসলি জমিও। বন্যার পানি আজ প্রায় মাসখানিক থেকে আছে আমাদের এখানে। এখন আমরা না পারছি এদিক যাইতে, না পারছি ওদিক যাইতে। পুকুরে মাছ ভাইসে গেছে, আরও অনেক অনেক জায়গা তো ডুবে গেছে, অনেক সমস্যা। গরু বাছুর নিয়ে কেউ জায়গায় জায়গায় চলে যাচ্ছে। আমাদের স্কুলে পানি অনেক, তার জন্য আমরা ক্লাস করতে পারি না, তার জন্য আমাদের স্কুল বন্ধ দিয়েছে। এলাকাবাসীরা জানান পানি বেড়ে তাদের দুর্ভোগ বাড়লেও পানিবন্দী এলাকায় এখনো পৌঁছায়নি ত্রাণ সহায়তা। এতে অসন্তুষ্ট তারা। উঁচু জমিতে সেই ধানগুলোও তলায় গেল। এখন এমনই অবস্থা, মানুষের গরিব মানুষের খাদ্য খাবারের সংকট হয়ে পড়ছে। চোখে পড়ার মতো এরকম কোনো ত্রাণ আসে নাই। মূলত আমাদের যোগাযোগ ব্যবস্থায় বেশি সমস্যা। ধান সবজি সব বন্যার পানিতে ডুবে গেছে। ডুবে যাওয়ার কারণে চাষিদের অবস্থা করুণ অবস্থা। এখন পর্যন্ত আমরা কোনো সাহায্য সহযোগিতা পাই নাই সরকারের কাছ থেকে। প্রশাসনিক কর্মকর্তারা জানান যেসব এলাকায় পানি বেড়েছে তাদের যথাযথ ত্রাণ সহায়তা সহ অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। এদিকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান পদ্মায় পানি বাড়ায় কিছুটা সমস্যার সৃষ্টি হয়েছে, তবে ঝুঁকিপূর্ণ সব বাঁধ এলাকা রাখা হয়েছে বাড়তি নজরদারিতে। পানি বেশি হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমরা ইনস্ট্যান্ট কিছু খাবার, শুকনা খাবার বা মানুষের দিন চালানোর জন্য যে খাবারগুলোর প্রয়োজন সেই খাবারগুলো আমরা সাথে এনেছি এবং বিভিন্ন ব্যক্তিদের, বিভিন্ন পরিবারকে সেটা আমরা সরবরাহ করছি। তো আমরা যে পানি বৃদ্ধি পাচ্ছে এর জন্য আমরা সজাগ আছি। আমাদের পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সব জায়গায় আমাদের যে কর্মকর্তা কর্মচারীরা আছেন তারা নজরদারিতে রাখছেন, এবং যেখানে তাৎক্ষণিকভাবে কোনো ভাঙনের সৃষ্টি হলে আমরা জিও ব্যাগ এবং টিউব দিয়ে সেই ভাঙন প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করব। এদিকে কুষ্টিয়ার হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানি বাড়ায় বিপদসীমার মাত্র 0.86 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে পদ্মার পানি। এখন কুষ্টিয়া। বৃষ্টি ও উজানের ঢলে পদ্মা ও তিস্তা সহ বিভিন্ন নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। এতে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, ফরিদপুর ও লালমনিরহাটের নদী তীরবর্তী এলাকা তলিয়ে গেছে। পানিবন্দী লক্ষাধিক মানুষ। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহীর তালাইমারি এলাকা থেকে যুক্ত হয়েছেন রাকিবুল হাসান। রাকিব, দেখতে পাচ্ছি আপনি যেখানে আছেন, জানাবেন পদ্মা নদীর বর্তমানে কোন অবস্থায় রয়েছে, একই সঙ্গে নতুন কোন কোন এলাকা প্লাবিত হয়েছে এবং যারা সেখানকার স্থানীয় রয়েছেন তাদেরকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে কিনা? মুক্তি, আসলে পদ্মা নদী ফারাক্কার যে জলকাপাটগুলো রয়েছে বাঁধের, সেগুলো খুলে দেওয়ার কারণে রাজশাহীতে গেল সপ্তাহ থেকেই পানি বাড়তে থাকে এবং এখন কিন্তু একেবারেই যে বিপদসীমা সেখান থেকে মাত্র 56 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এর ফলে যেটি হয়েছে যে পদ্মার তীরবর্তী যে সমস্ত এলাকাগুলো রয়েছে সেখানে শতাধিক ঘরবাড়ি এভাবে কিন্তু পানিতে তলিয়ে গেছে, পানিবন্দী হয়েছে মানুষ, এবং এখান থেকে নিরাপদ আশ্রয়ে কিন্তু আসলে কাউকে সরিয়ে নেওয়ার মতো কিন্তু আসলে এখানে কোনো জায়গা নেই, যার কারণে এখানে যারা পানিবন্দী মানুষ তারা তাদের ঘরে ফিরতে পারছে না, কিন্তু যে শহর রক্ষা বাঁধ আছে সেখানে তারা উঠেছে এবং তাদের যে গবাদি পশুগুলো রয়েছে
সেগুলোকে বিভিন্ন শহরের আশপাশে যে বড় মাঠ আছে আমরা দেখেছি সেই মাঠে রাখা হয়েছে। এই অবস্থা আসলে একেবারেই একটা দুর্বিষহ একটি অবস্থায় পড়েছে তারা, এবং এতে নানা ধরনের কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছে। তাদের এই যে গবাদি পশুর যে জায়গাগুলো সেগুলো নষ্ট হয়েছে, ঘর বসতি নষ্ট হয়েছে, এবং তাদেরকে আসলে সহযোগিতার জন্য এখনো পর্যন্ত তেমন একটা কাউকে আসতে দেখা যায়নি। এবং একই সাথে রাজশাহীর পদ্মা নদীর যে চর মাঝার দিয়ার সেটিও আসলে পানিতে ওখানে ডুবে গেছে, এবং এর পাশাপাশি বাঘার এইদিকে যেই সমস্ত চরগুলো রয়েছে বাঘা উপজেলায় সেখানে কিন্তু পানিবন্দী রয়েছে প্রায় শতাধিক মানুষ। এভাবে কিন্তু প্রত্যেকটি চরেই পানি উঠেছে চর অঞ্চলগুলোতে, এবং একই সাথে কিন্তু এই যে তীরবর্তী যে সমস্ত ক্ষেত ফসলের জায়গা ছিল, বাগানগুলো ছিল, সেগুলো কিন্তু আসলে পানি উঠে গেছে, যার কারণে ফসলও নষ্ট হয়েছে। এই অবস্থায় মুক্তি আমরা আসলে যেটি লক্ষ্য করছি যে এইখানকার যারা মানুষ তারা বলছেন যে তারা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং গেল 5 বছরে কিন্তু এইভাবে পদ্মার পানি বাড়েনি বা বিপদসীমার এতটা কাছে আসলে পানি আসেনি। এবারই আসলে পানির এইরকম বৃদ্ধি পাওয়ার কারণে তীরবর্তী যেমন ডুবেছে একই সাথে কিন্তু চর অঞ্চলগুলো ডুবে নানাভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে। তো মুক্তি, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ খবর। ধন্যবাদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 50তম মৃত্যুবার্ষিকী আজ। 1975 সালের এই দিনে তাকে সপরিবারে হত্যা করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়াও হত্যা করা হয় তার স্ত্রী শেখ ফজিলাতুন্নেসা মুজিব, বড় ছেলে শেখ কামাল, তার স্ত্রী সুলতানা কামাল, মেজ ছেলে শেখ জামাল, তার স্ত্রী রোজি জামাল, ছোট ছেলে শেখ রাসেল এবং ছোট ভাই শেখ আবু নাসেরকে। ওই রাতে বঙ্গবন্ধুর বাড়ি আক্রমণের পাশাপাশি শেখ ফজলুল হক মনি এবং আব্দুর রব সেরনিয়াবাতের বাসাতেও আক্রমণ করা হয়। নিহত হন শেখ মনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমনি, আব্দুর রব সেরনিয়াবাত, তার 14 বছর বয়সী মেয়ে বেবি, 12 বছরের ছেলে আরিফ, 4 বছরের নাতি বাবু, ভাতিজা শহীদ সেরনিয়াবাত, ভাগ্নে আব্দুল নঈম খান রিন্টু, 3 জন অতিথি এবং 4 জন গৃহকর্মী। এদিকে 15 আগস্টকে ঘিরে রাজধানীর ধানমন্ডি 32 নম্বর ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাতে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মী সন্দেহে 4 জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ জানিয়েছে বৃহস্পতিবার রাতে গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের আটক করে উৎসুক জনতা। পরে তাদেরকে হেফাজতে নেওয়া হয়। ডিএমপি রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে রাতে ধানমন্ডি 32 নম্বর এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারা জানান 15 আগস্টকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের কর্মীরা যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য অবস্থান নিয়েছেন তারা। পুলিশ জানায় নাশকতা এড়াতে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। নাশকতাকারী, সন্ত্রাসী বা ওই যে ছিনতাইকারী সন্দেহ আমাদের কাছে বলছিল, যখন দেখি যে মারামারি হচ্ছিল, পরে আমরা তাদেরকে হেফাজতে নিয়েছি। আমরা যাচাই বাছাই করে যদি ওইরকম ছিনতাইকারী বা এরকম কোনো কিছু যদি না থাকে তাহলে আমরা ছেড়ে দেবো। আর যদি দেখি যে এরকম আসলে তারা ছিনতাইকারী বা অন্য কোনো কিছু, তাহলে সেক্ষেত্রে নেত্রকোনার বাজারে কমেছে সবজির সরবরাহ। এতে সপ্তাহ ব্যবধানে কেজিতে বেশিরভাগ সবজির দাম বেড়েছে 10 থেকে 15 টাকা পর্যন্ত। এছাড়াও সপ্তাহ ব্যবধানে মেহেরপুরের সব ধরনের মুরগির দাম বেড়েছে কেজিতে 20 থেকে 50 টাকা। বাড়তি গরু ও খাসির মাংসের দামও। এসব নিয়ে বিস্তারিত জানাতে নেত্রকোনার মেছুয়া বাজার থেকে যুক্ত হয়েছেন রিফাত আহমেদ রাসেল। মেহেরপুরের নতুন পাড়া মোড় থেকে যুক্ত আছেন মুজাহিদ আল মুন্না। রাসেল, জানাবেন বাজারের সবজির সরবরাহ পরিস্থিতি কেমন এবং আজকে দরদাম কেমন দেখছেন? মুক্তি, শুরুতে বলে রাখে বৃষ্টির কারণে কিন্তু আজকের বাজারের যে স্বাভাবিক কার্যক্রম সেটা কিন্তু আসলে অনেকটাই ব্যাহত হচ্ছে। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন আসলে টানা কয়েকদিনের বৃষ্টিতে কিন্তু নেত্রকোনার এই যে মেছুয়া বাজার সবজির যে পাইকারি বাজার, এই বাজারে কিন্তু সকালের যে কেনা বেচাটা হয় সেই কেনা বেচা কিন্তু অনেকটাই কমে এসেছে। তাছাড়া এই বাজারে যে সবজির যে সরবরাহ, সেই সবজির সরবরাহ কিন্তু কমার ফলে কিন্তু সকল প্রকার সবজির দামই কিন্তু বেড়ে গেছে। সপ্তাহের ব্যবধানে কিন্তু প্রায় সকল প্রকার সবজিতে কিন্তু 10 থেকে 15 টাকা বেড়েছে। আজকের বাজার দরের কথা যদি বলি, আজকে বেগুন কিন্তু বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা এবং কাকরুল বিক্রি হচ্ছে কেজিতে 10 টাকা বেড়ে কিন্তু 70 টাকা বিক্রি হচ্ছে। এছাড়াও পটল বিক্রি হচ্ছে
60 থেকে 65 টাকা, মূলা বিক্রি হচ্ছে 50 টাকা, এবং একেবারে কমের মধ্যে বিক্রি হচ্ছে আলু বিক্রি হচ্ছে 18 থেকে 20 টাকার মধ্যে। অর্থাৎ নিম্ন আয়ের ক্রয় ক্ষমতার বাহিরে কিন্তু যে বাজারে যে বেশিরভাগ সবজি, সেই সবজি মূলত ব্যবসায়ীরা বলছেন যে আসলে নেত্রকোনা যেহেতু একটি হাওড় অধ্যুষিত এলাকায়, এই বর্ষার সময় স্থানীয়ভাবে সবজির উৎপাদন না হওয়ার ফলে কিন্তু বাহিরের সবজিতেই কিন্তু এই এলাকা, এই অঞ্চলের আসলে চাহিদা পূরণ করতে হয়, যার ফলে এই অঞ্চলের সবজির ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও সংকটের কারণে কিন্তু এই সবজির দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। আগামী আরো 1 থেকে 1.5 সপ্তাহ পর্যন্ত কিন্তু এই বাজারে কিন্তু সবজির দাম কিন্তু অব্যাহত থাকবে। অর্থাৎ ব্যবসায়ীরা বলছেন এখন পর্যন্ত যে সবজির সরবরাহ রয়েছে, সেই সবজির সরবরাহ যদি বাড়ানো না যায় তাহলে সবজির দাম কিন্তু আরো বাড়বে। তো এই ছিল আমার কাছে নেত্রকোনা সবজির বাজারের সর্বশেষ। মুক্তি। সবজির বাজারের পর এবার আমরা মাংসের বাজারের খবর জানবো। মুন্না, জানাবেন যে মেহেরপুরের মাংসের বাজারের পরিস্থিতি কেমন দেখছেন? সেখানে মাংসের দাম বেড়েছে, এর প্রভাব আসলে ক্রেতাদের উপর কতটা পড়েছে? মুক্তি, আপনাকে প্রথমেই জানিয়ে রাখি, মেহেরপুরে গত কয়েক মাস ধরেই কিন্তু চড়া গরু এবং খাসির মাংসের বাজার। গত 1 সপ্তাহ ধরে কিন্তু ঊর্ধ্বমুখী সব ধরনের মুরগির দামও। আমি যদি আজকের কথা বলি, আজ মেহেরপুর বাজারে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকা করে, কোথাও কোথাও কিন্তু 800 টাকার কথাও আমরা শুনেছি। এর পাশাপাশি খাসির মাংস কিন্তু 1000 টাকা কেজি বিক্রি হচ্ছে, যেটি গত কয়েক মাস আগেও 950 বা 900 টাকা করেও পাওয়া গেছে। গরুর মাংসের কথা যদি বলি, গরুর মাংস কিন্তু গত কয়েক মাস আগেও 700 থেকে 750 টাকা ছিল, যেটি আজকের বাজারে 750, কোথাও কোথাও 800 টাকা। এর পাশাপাশি মহিষের মাংস কিন্তু 800 থেকে 850 টাকা করে বিক্রি হচ্ছে। গত 1 সপ্তাহ ধরে ঊর্ধ্বমুখী সব ধরনের মুরগির বাজারও। প্রতি কেজি ব্রয়লার মুরগি আজকে মেহেরপুর বাজারে বিক্রি হচ্ছে 190 থেকে 200 টাকা করে, যেটি গত সপ্তাহেও ছিল সর্বোচ্চ 160 টাকা করে বা 150 টাকা করে। এর পাশাপাশি প্রতি কেজি সোনালী মুরগি 50 টাকা করে বেড়ে আজকের বাজারে বিক্রি হচ্ছে 320 টাকা করে, যেটি গত সপ্তাহে 270 বা সর্বোচ্চ 280 টাকা ছিল। এর পাশাপাশি লেয়ার মুরগি বিক্রি হচ্ছে আজকের বাজারে 290 টাকা থেকে শুরু করে 320 টাকা পর্যন্ত। দেশি মুরগির দামও কিন্তু ঊর্ধ্বমুখী। দেশি মুরগি আজকের বাজারে বিক্রি হচ্ছে 550 টাকা থেকে কোথাও কোথাও 600 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আমি কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন প্রতিনিয়ত কিন্তু গোখাদ্যের দাম বাড়ছে, পাশাপাশি পোল্ট্রি ফিডের দামও কিন্তু ঊর্ধ্বমুখী, যার ফলে মাংসের দাম বাড়াতে বাধ্য হচ্ছে বা মুরগির দাম বাড়াতে বাধ্য হচ্ছে। এর পাশাপাশি আমি কয়েকজন ক্রেতার সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে যেহেতু প্রতিনিয়ত কিন্তু মাংস সহ নিত্যপণ্য দাম কিন্তু বেড়েই চলেছে, যার ফলে তারা বাজার মনিটরিং এর মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন ক্রেতারা। মুক্তি, এই ছিল আমার কাছে মেহেরপুরের মাংস বাজারের সর্বশেষ পরিস্থিতি। মুক্তি। ছুটির দিনের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে নাটোরের বিলে রোপণ করা রোপা আমন ধান। ধার দেনা করে অনেক ধান রোপণ করলেও মৌসুমের শুরুতেই তা তলিয়ে যাওয়ায় দিশেহারা হাজারো কৃষক। অতিবৃষ্টির পানিতে জলাবদ্ধতায় কৃষকরা শুধু আর্থিকভাবেই ক্ষতিগ্রস্ত হবেন না, প্রভাব পড়বে মোট ধান উৎপাদনেও। তবে পানি নেমে যাওয়ার সাথে সাথে স্বল্পমেয়াদী জাতের ধান রোপণের পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। মাহবুব হোসেনের প্রতিবেদন, ছবি তুলেছেন জাহিদুল ইসলাম। নাটোর সদর উপজেলার বড়ভিটার কৃষক মানিক মিয়া সম্প্রতি বড়ভিটা বিলে 2 বিঘা জমিতে লাগিয়েছেন রোপা আমন ধান। তবে অতিবৃষ্টিতে জলাবদ্ধতায় এখন সব জমির ধান পানির নিচে। হাঁটু সমান পানিতে হাতড়ে বেড়াচ্ছেন কষ্টের ফসল। বিঘা প্রতি 5,000 টাকা খরচ করে যে ধান লাগিয়েছিলেন তা নষ্ট হচ্ছে বৃষ্টির পানিতে। রোনের উপর লিয়া 4 বিঘা জমি লাগাইছি, 4 বিঘার মধ্যে 2 বিঘা জমি ডুবে গেছে, ধান আর হবে না। কৃষি বিভাগ যতই বলুক, কিন্তু আমরা তো জানি ধান হবে না। পানিটা যদি আপনার ছটে নামে যেত তাহলে চিন্তাধারা ছিল, কিন্তু ছটে তো পানি নামিচ্ছে না। মানিক মিয়ার মতো এমন দুর্দশায় জেলার হাজারো রোপা আমন ধান চাষিরা। মৌসুমের শুরুতেই রোপণ করা ধান নষ্ট হয় দিশেহারা তারা। অনেকে ধার দেনা করে ধান লাগালেও সবটুকু স্বপ্ন যেন পানির নিচে। পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই, জমিগুলো সব ডুবে আছে। যদি পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতো তাহলে পানিগুলো যদি
বৃষ্টি হওয়ার পরে যদি চলে যাইতো নেমে যাইতো তাহলে সেক্ষেত্রে আমরা হয়তো বা কৃষকগুলো বাঁচতে পারতাম। আগে তো পানি এখান দিয়ে নিষ্কাশনের ব্যবস্থা ছিল, পানি টানি যাইতো। এখন আপাতত 2-4-5 বছর হলো এই পানি নিষ্কাশনের আর কোনো ব্যবস্থা নাই, যার কারণে আমরা কৃষকেরা একটা অসহায় অবস্থার মধ্যে আছি। 4 বিঘা জমি করছি, সব পানির নিচে চলে গেছে। তাহলে এখন বর্তমানে অবস্থান বিছন পাবো কোথায়, এগুলা চাষবাস করবো কি করে? তা আমরা কৃষকগুলো তো একবারে শেষ হয়ে গেছি। তবে পানি কমে যাওয়ার সাথে সাথে কৃষকদের স্বল্প মেয়াদী ধান লাগানোর পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। সেই সাথে ক্ষতিগ্রস্ত কৃষকদের দেওয়া হচ্ছে প্রণোদনার আশ্বাস। ধান 22-23 এবং বিনা ধান 11-12 এই জাতগুলো আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যে যদি নাবি হয় তাহলে এই জাতগুলো যেন তারা রোপণ করতে পারে। পাশাপাশি আমরা প্রণোদনা কর্মসূচিতে যাদের ধান আসলে ক্ষতিগ্রস্ত হবে, আমরা পরবর্তী সময়ে যে প্রণোদনাগুলো আসবে কৃষি কর্মসূচির আওতায়, সেই প্রণোদনাগুলোতে আমরা ওই কৃষকদেরকে অন্তর্ভুক্ত করে তাদেরকে আমরা একটা প্রণোদনা কর্মসূচির মধ্যে নিয়ে আসবো। এবছর জেলায় রোপা আমন ধান লাগানোর লক্ষ্যমাত্রা ধরা হয় ৭৬,৮৮৫ হেক্টর জমিতে। তবে অতিবৃষ্টিতে এরই মধ্যে তলিয়ে গেছে প্রায় ১,১০০ হেক্টর জমি, যা থেকে উৎপাদন হতো অন্তত ৪,৫০০ মেট্রিক টন ধান। আনুমানিক ক্ষতি অন্তত ১৪ কোটি টাকা বলে জানান কৃষকরা। কৃষকরা বলছে বিগত কয়েক বছরের মধ্যে এবছর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টিপাতের কারণে নাটোরের যে বিভিন্ন বিল রয়েছে সেসব বিলের পানি জমে কারণে তারা যে ধান রোপণ করেছিলেন সেটি তলিয়ে গেছে। এতে করে শুধু তারা যে ক্ষতির শিকার হয়েছেন আর্থিকভাবে সেটি নয়, মোট ধান উৎপাদনও এর প্রভাব পড়বে। এজন্য বিলের পানি নিষ্কাশনের যে পথগুলো রয়েছে সেগুলো উন্মুক্ত করা না হলে ঝুঁকিতে পড়বে খাদ্য নিরাপত্তা। মাহবুব হোসেন, এখন, নাটোর। দুর্গম পাহাড়ে সূচনা হতে চলেছে নতুন যুগের। আর্লি ওয়ার্নিং বা আগাম সতর্কতা প্রকল্পে পাল্টে যাচ্ছে দুর্যোগ মোকাবিলার ধরন, একই সাথে কমছে ক্ষয়ক্ষতির ঝুঁকি। ইউরোপীয় কমিশনের সহায়তায় বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার উদ্যোগে এই প্রকল্প পাহাড়ে পৌঁছে দিচ্ছে আগাম সতর্কতার বার্তা। বান্দরবানের দুর্গম কিছু জনপদ ঘুরে এসে আরও জানাচ্ছেন ফয়সাল করিম, ছবিতে ছিলেন সঞ্জয় মল্লিক। বান্দরবনের নাইখংছড়ির দুর্গম এক পাহাড়ি পাড়া। প্রাকৃতিক দুর্যোগ বা ঝড় বৃষ্টি মাথায় নিয়ে গত কয়েক দশক ধরে এখানে বসবাস মারমা জনগোষ্ঠীর। আকাশে মেঘের ঘনঘটা, বৃষ্টির ফোঁটা হয়ে নামতেই পাড়া জুড়ে নামে পাহাড় ধসের ঝুঁকি বা আতঙ্ক। পাহাড়ের ভাঁজে ভাঁজে ছড়িয়ে আছে অসংখ্য বসতি, যেখানে পৌঁছয়নি প্রযুক্তি, নেটওয়ার্ক বা যোগাযোগের ছোঁয়া। আগাম সতর্কবার্তা না আসায় বর্ষায় তাই মনোমুগ্ধ করে পাহাড় হয়ে ওঠে ভয়ঙ্কর। জেলা প্রশাসনের হিসেবে গত 15 বছরে চট্টগ্রাম অঞ্চলে পাহাড় ধসে প্রাণ গেছে 350 জনের। পাহাড় ভাঙে গেছে, আমরা ভয়ে লাগে, তার জন্য ঘুমাতে পারে না। মিষ্টি পড়ছে, ওই মিষ্টি পড়ার জন্য এই পাহাড়ে ভাঙেছে। এখন আমাদের দুর্যোগের জন্য খুব বিপজ্জনক। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুসারে এ সময় দমকা হাওয়া ও বজ্রপাত সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মোবাইলে এসেছে খুদে অডিও বার্তা, দেয়া হচ্ছে আগাম বৃষ্টি ও দুর্যোগের সতর্কতা, যা শুনছেন দুর্যোগ ব্যবস্থাপনায় নিয়োজিত স্থানীয় 2 স্বেচ্ছাসেবক। পাহাড়ের এই যৌথ খামার পাড়ায় মোবাইল নেটওয়ার্ক ও স্মার্টফোনের সুবিধা কম থাকায় সেই বার্তা স্থানীয় ভাষায় আগাম পৌঁছে দিতে সশরীরে ছুটে এসেছেন স্বেচ্ছাসেবকেরা। ইউরোপীয় কমিশনের সহায়তায় আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেনের একটি প্রকল্পের মাধ্যমে বান্দরবনের লামা ও নাইখংছড়ির অন্তত 6000 মানুষ আগেই জানতে পারছেন পাহাড় ধসের ঝুঁকির খবর, যেখানে কারিগরি সহায়তা দিচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও স্থানীয় একটি সংস্থা। আমাদের স্থানীয় জনগণকে সতর্ক হওয়ার জন্য আমি মারমা ভাষা ট্রান্সলেট করে থাকি, সেই কারণে তারা বুঝতে পেরে আমাদের ভলান্টিয়ার আছে, তাদেরকে সহযোগিতা করি। দেখি বলে মোবাইলে, তাই জন্য এখন কোনো ঝুঁকিপূর্ণ আমরা হয় না, আমরা আগে থেকে নিরাপদ স্থানে চলে আসি। 3টি অটোমেটিক ওয়েদার স্টেশন বসানোর প্রক্রিয়াধীন। এই অটোমেটিক ওয়েদার স্টেশনগুলো যখন বসবে তখন আরও বেশি পরিমাণ আবহাওয়ার তথ্য, উপজেলা ভিত্তিক তথ্য বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জেনারেট করতে পারবে, উৎপাদন করতে পারবে। দুর্গম পাহাড়ে ধীরে ধীরে দুর্যোগ মোকাবেলায় নতুন যুগের সূচনা হতে চলেছে। সরকারি ও বেসরকারি সহায়তায় আগাম বার্তা মুঠোফোন বা স্বেচ্ছাসেবকদের মাধ্যমে যেমন প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যাচ্ছে, তেমনি তৈরি হচ্ছে নিজস্ব ওয়েদার স্টেশনের মতো বড় প্রকল্প। ফলে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী আগেভাগে যেমন তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে পারছে, তেমনি পরিবর্তন আসছে
পাহাড়ের দীর্ঘদিনের দুর্যোগ মোকাবেলার সংস্কৃতিতেও। নাইক্ষ্যংছড়ির হর্টিকালচার সেন্টারে স্বয়ংক্রিয় একটি ক্ষুদ্র ওয়েদার স্টেশন, যেখান থেকে বৃষ্টিপাতের তথ্য বিশ্লেষণ করে স্থানীয় কৃষকদের চাষাবাদে আগাম তথ্য দেয়া হয়। প্রকল্পের আওতায় এমন অটোমেটিক ওয়েদার স্টেশন এবার পাহাড় ধসের ঝুঁকি শনাক্তে বসানো হবে বান্দরবনের লামা ও নাইক্ষ্যংছড়ি উপজেলায়। অটোমেটিক ওয়েদার স্টেশনকে আমরা সম্পৃক্ত করতে পারি, তাহলে এই দুর্যোগের ফলে যে এই এলাকার মানুষ, বিশেষ করে ভূমিধসে যে বিপন্ন, তা অনেক বহুলাংশে কমে যাবে। আমরা আমাদের যে ভলান্টিয়ারগুলো রয়েছে, ভলান্টিয়ারকে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সেই মেসেজটা আবার দিচ্ছি। ওনারা আমার এলাকা যেগুলা ঝুঁকিপূর্ণ এলাকা রয়েছে ওইখান থেকে, ওই ঘরবাড়ি থেকে ওনারা সরিয়ে আশ্রয়ন প্রকল্পতে নিয়ে আসতেছে। বৃষ্টিপাতের রেকর্ড 150 থেকে 250 মিলিমিটার ধরা পড়লেই আবহাওয়া অধিদপ্তর থেকে জারি হবে সতর্কতা। ফাইসাল করিম, এখন বান্দরবান। ইউক্রেন যুদ্ধ বন্ধ নয়, বরং শান্তি আলোচনার মাধ্যমে রুশ প্রেসিডেন্ট ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য সম্পর্কের সূচনা করতে চান বলে মনে করেন বিশ্লেষকরা। তারা জোর দিয়ে বলছেন, ট্রাম্পের উদ্দেশ্য ইউক্রেন রাশিয়া সংঘাত বন্ধ করা হলেও আপাতত যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন নিয়েই মাথা ঘামাচ্ছেন পুতিন। বিশ্লেষকদের ধারণা, এই বৈঠকের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থেকে বের হওয়ার যোগ খুঁজছে মস্কো। তবে জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলের দাবি, পুতিনের উদ্দেশ্য সম্পর্ক স্পষ্ট ধারণা আছে ট্রাম্পের। সতীর্থ কর্মকারের প্রতিবেদন। ক্ষমতা গ্রহণের 24 ঘন্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি দিয়ে রাখতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে 6 মাসের কিছু বেশি সময় পর তার নেতৃত্বেই শান্তি আলোচনায় বসতে রাজি রুশ প্রেসিডেন্ট। শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কায় হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত শান্তি আলোচনা, উদ্দেশ্য অবিলম্বে ইউক্রেন সংঘাত বন্ধ করা। যদিও বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। ওয়াশিংটন এই আলোচনার মধ্য দিয়ে সংঘাত বন্ধের পথ খুঁজলেও রুশ প্রেসিডেন্টের চাওয়া একেবারেই ভিন্ন, বলছে মার্কিন গণমাধ্যম সিএনএন। ইউক্রেনে যুদ্ধ শুরুর পর রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের পশ্চিমা মিত্ররা। শুক্রবার আলাস্কায় বৈঠকের ঠিক আগ মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট আরও একবার বলেছেন, যুদ্ধ বন্ধে রাজি না হলে রাশিয়াকে চরম পরিণতি ভোগ করতে হবে। সিএনএনের প্রতিবেদনে বলা হচ্ছে, ইউক্রেন সংঘাত বন্ধের বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছে না মস্কো, বরং এই আলোচনার মাধ্যমে ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য সম্পর্কের একটি অধ্যায় শুরু করতে চান পুতিন। ওয়াশিংটনের নিষেধাজ্ঞার কবল থেকে রক্ষা পেতে যুক্তরাষ্ট্রে বিনিয়োগের প্রস্তাবও দিতে পারেন রুশ প্রেসিডেন্ট। তবে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের স্বার্থে ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের প্রস্তাব আমলে নিতে পারেন পুতিন। Trump got increasingly disappointed with Putin, but Putin does appear to think that this summit is much more about bilateral relations. Yes, he talked about the energy being put into trying to find a solution to the Ukraine conflict, which he started. এছাড়াও আলোচনায় আসছে ট্রাম্পের শুল্ক যুদ্ধের অন্যতম প্রতিপক্ষ চীন ফ্যাক্টরও। ইউক্রেনে যুদ্ধ শুরুর পর নিজেদের নিরপেক্ষ অবস্থান নিয়ে একাধিকবার বার্তা দিলেও ইউক্রেনের অভিযোগ, রাশিয়ার অস্ত্রশিল্প উন্নত করতে নানাভাবে সহায়তা করে আসছে চীন। পাশাপাশি রাশিয়ার তেল কেনায় ভারতের ওপর সম্পূরক শুল্ক বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ভারত ও চীনের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ও যুক্তরাষ্ট্রের প্রত্যাশা, এসব বিষয়েও শুক্রবারের শান্তি আলোচনায় প্রাধান্য পাবে বলে মত বিশ্লেষকদের। এদিকে রুশ প্রেসিডেন্টের এমন পরিকল্পনা ট্রাম্পের অজানা নয় বলেও ধারণা করছেন কোনো বিশ্লেষক। তারা বলছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে ওয়াশিংটন কোনো শর্ত দিলে পুতিন তা মানবেন কিনা এ নিয়ে সংশয় আছে মার্কিন প্রেসিডেন্টের। তাই সমঝোতার ক্ষেত্রে ট্রাম্প কতটা নমনীয় হবেন সে প্রশ্ন থেকেই যায়। That Trump be very aware of how Putin has broken his word in the past, blown past agreements, agreed to things that he didn't sincerely believe in. You know, that might not be exactly news to Donald Trump. I think he's vaguely aware of that, but I think it's just a message that the European leaders are going to drive home. ইউরোপের নেতারা একদিকে বলছেন আলাস্কার বৈঠক থেকে আসতে পারে নির্ভরযোগ্য সমাধান সূত্র, আবার অন্যদিকে ভয় পাচ্ছেন ইউক্রেনে দখলকৃত অঞ্চল ভাগাভাগির শর্ত দিতে পারেন পুতিন। এমন পরিস্থিতি সৃষ্টি হলে ট্রাম্প কোন দিকে ঝুঁকবেন তা স্পষ্ট নয়। তবে আঞ্চলিক অখণ্ডতার প্রশ্নে ইউক্রেন যে নমনীয় হবে না তার আভাস দিয়েছেন জেলেনস্কি। এমন পরিস্থিতি তৈরি হলে ইউক্রেনের পশ্চিমা মিত্ররা কি পদক্ষেপ নেন সেটিও গুরুত্বপূর্ণ বলছেন বিশ্লেষকরা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। এখন বাজার শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। রাজনীতির মাঠে দৃশ্যমান বিএনপি জামায়াতের আলাদা জোট, বাদ পড়াদের নিয়ে কাটটা এনসিপি। বিচার সংস্কার ছাড়া নির্বাচন হলে পুরনো সমস্যা ফিরবে, সিএনএ টিভিকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস।
চিকিৎসক নিয়োগ ও পদোন্নতি কার্যক্রম শুরু স্বাস্থ্য মন্ত্রণালয়ের। বেঁধে দেয়া হচ্ছে 260টি ওষুধের দাম। সিলেটের বিভিন্ন স্থানে প্রকাশ্যে বালু উত্তোলন, রক্ষা পাচ্ছে না রাতারগুল, প্রতিবাদ করলে চলে নির্যাতন। এবং কুষ্টিয়ায় বন্যা পরিস্থিতির অবনতি, প্লাবিত নতুন নতুন এলাকা, 20টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এ ছিল এখন বাজারে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/এখন.tv।